বাংলাদেশ বিষয়াবলীর ভৌগোলিক অবস্থান ও জলবায়ু সংক্রান্ত এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আমরা শিখব বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের অবস্থান, ক্ষেত্রফল ও জনসংখ্যা, জলবায়ু, সীমান্ত ও ছিটমহল সম্পর্কে নানা প্রয়োজনীয় টুকিটাকি তথ্য, যেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগাতে পারবো বলে আশা করি। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা যে জিনিসটি নিয়ে জানবো সেটা হচ্ছে বাংলাদেশের পরিচিতি, অর্থাৎ বাংলাদেশ বললেই আমরা কোন কোন বেসিক তথ্যগুলো জানতে পারি। বাংলাদেশ একটা সময় এই বাংলা ভূখণ্ড, যেটি কিনা ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিল, সেটি গ্রেট ব্রিটেনের উপনিবেশ ছিল। অর্থাৎ 1757 থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর আমরা এই গ্রেট ব্রিটেনের উপনিবেশ ছিলাম। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করে। আমরা অনেকেই সংবিধানের সাথে পরিচিত। এখন আমরা জেনে নেই বাংলাদেশের সাংবিধানিক নামটি কি। এটিও নিশ্চয়ই সবারই খুবই পরিচিত একটি নাম, তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী, এটা আমাদের সবারই জানা, তা হচ্ছে ঢাকা। বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। কারণ বাংলাদেশের অধিকাংশ বাণিজ্য কিংবা আমদানি রপ্তানি অনেকটাই চট্টগ্রাম কেন্দ্রিক। এ কারণেই চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং নির্ধারিত জাতীয় দিবসটি হচ্ছে 26 মার্চ। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। সাংবিধানিকভাবে রাষ্ট্রধর্ম কিভাবে ইসলাম হলো, কিংবা এই ইসলাম যে রাষ্ট্রধর্ম সেটি সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে, কিভাবে আছে, তা কি বাংলাদেশের যে সাংবিধানিক মূলতন্ত্র অর্থাৎ ধর্মনিরপেক্ষতা তার সাথে কতটুকু সাংঘর্ষিক, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তবে পরবর্তী ক্লাসগুলোতে। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবিধানিক নাগরিকত্ব, এটি হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া বিবেচিত হইবেন। বাংলাদেশের গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। কারণ বাংলাদেশ একটি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। এখানে সর্বনিম্ন বৃষ্টিপাত বছরে 119 সেন্টিমিটার হয় এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয় 340 সেন্টিমিটার পর্যন্ত, আর গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার। আশা করি এই বেসিক তথ্যগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা বাংলাদেশের আরো কিছু বেসিক তথ্য সম্পর্কে জানব। প্রথমেই আমরা জেনে নেই স্থানীয় সময় বা লোকাল টাইম সম্পর্কে। বাংলাদেশের স্থানীয় সময় হচ্ছে গ্রিনিচ মানের চেয়ে 6 ঘন্টা এগিয়ে। অর্থাৎ আমরা অনেকেই এই শর্ট যে কিটা এটা দেখেছি যে GMT + 6, তার মানে হচ্ছে গ্রিনিচ মান মন্দিরে যে সময়টা নির্ধারণ করা হয় তার চেয়ে আমাদের সময়টা 6 ঘন্টা এগিয়ে থাকে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এটার সাথে তো আমরা সবাই পরিচিত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, এটির প্রথম 10 লাইন। আমরা অনেকেই জানি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার পাশাপাশি এটাও জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর একই সাথে ভারতের জাতীয় সঙ্গীতেরও রচয়িতা। কিন্তু আমরা কতজন এই ব্যাপারটা জানি যে ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তৃতীয় আরো একটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, সেটি হচ্ছে শ্রীলঙ্কা। তবে এই যে শ্রীলঙ্কার তিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, তা নিয়ে নানা রকম মতবিভেদ রয়েছে। তারপর আমরা জানব বাংলাদেশের ক্ষেত্রফল সম্পর্কে। বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,610। কিন্তু একটা সমস্যা, ছোটবেলা থেকে সবসময় আমরা জেনে এসেছি যে বাংলাদেশের আয়তন
কিন্তু এখানে ক্ষেত্রফল বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা যে আয়তন হিসেবে এই ব্যাপারটাকে পরিচয় দেই তা একটা প্রচলিত ভুল। অর্থাৎ যখন কোনো কিছুর আয়তন বের করতে হয় তাতে তার দৈর্ঘ্য, তার প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি জিনিসের গুণফল সেখানে বের করতে হয়। তার মানে আয়তন যদি আমরা বের করতে চাই তাহলে সেখানে আমাদের 3টা ইউনিট লাগবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আর ক্ষেত্রফল যদি নির্ণয় করতে চাই তখন আমাদের লাগবে 2টা ইউনিট, দৈর্ঘ্য আর প্রস্থ। বলাই বাহুল্য যে এক একটা দেশের ক্ষেত্রফল আসলে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ করে বের করা হয়, সেটি সরাসরি আয়তন নয়, কারণ উচ্চতা দিয়ে বা আকাশসীমা দিয়ে সেটি নির্ধারণ করা হয় না। আচ্ছা, এই ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু তারপর আরেকটা সমস্যা। ছোটবেলা থেকে জেনে এসেছি বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570, কিন্তু এখানে দেখা যাচ্ছে 610। 40 বর্গ কিলোমিটার বাড়লো কি করে? 40 বর্গ কিলোমিটার বেড়েছে কারণ বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল বিনিময় হয়েছে, যেটি নিয়ে আমরা এই ক্লাসেরই পরবর্তী অংশে জানবো। তারপর আমরা জানবো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কয়টি। এটিও অনেকেরই জানা, সেটি হচ্ছে 2টি দেশ আমাদের সীমান্তবর্তী, একটি হচ্ছে ভারত এবং আরেকটি হচ্ছে মায়ানমার। বাংলাদেশের মোট সীমানা 5,138 কিলোমিটার। তবে বাংলাদেশের এই মোট সীমানাটি আসলে কত সেটি নিয়ে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। 5,138 কিলোমিটার বাংলাদেশের মোট সীমানা, এটি হচ্ছে বিজিবি রিপোর্ট অনুযায়ী। তার পাশাপাশি আরো কিছু তথ্যসূত্র রয়েছে যেগুলো 5,138 কিলোমিটারেরই কাছাকাছি বিভিন্ন ডেটা আমাদেরকে দেয়। এরপর আমরা সবাই যেটা জানি সেটি হচ্ছে বাংলাদেশের ঋতু 6টি। এখন আমরা জানবো বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা হচ্ছে 4টি। এই 4টির নাম হচ্ছে বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী এবং সিলেট। আশা করি এই বেসিক তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার এবং আমরা মনে রাখতে পারবো। তারপর এখন আমরা বাংলাদেশ পরিচিতি নিয়ে জানবো, অর্থাৎ বাংলাদেশের একেবারে বেসিক যে আইডেন্টিটি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। প্রথমেই দেখি বাংলাদেশের জাতীয় প্রতীক। বাংলাদেশের জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান। জাতীয় প্রতীকটি এই যে দেখা যাচ্ছে এবং এর বর্ণনা হচ্ছে জাতীয় প্রতীকের উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে 2টো করে তারকা, অর্থাৎ দুটো করে তারকা বা 4টা তারকা বা তারা। 4টা তারা দিয়ে বাংলাদেশের সংবিধানের 4টি মূল নীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর এই উপাদানগুলোর মাঝে অবস্থিত জলজ প্রস্ফুটিত বা ফুটে থাকা শাপলা ফুলটি নির্দেশ করে বাঙালিদের অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচিকে। আর এই যে তারাগুলো, এতে ব্যক্ত করা হয়েছে বাঙালি জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষাকে। তারপর এখন আমরা দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের রূপকার হচ্ছেন ANA সাহা। এটি কিরকম দেখাই যাচ্ছে ছবিতে, তারপরেও একটি বর্ণনা জেনে নিই। লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপরের দিকে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে এবং উভয় পাশে 2টো করে তারকা। এই সিলটি প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সরকার গ্রহণ করে 1971 সালে। তারপর এখন আমরা জানবো বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে। দেখাই যাচ্ছে যে বাংলাদেশের ভূপ্রকৃতি মোট 3 ভাগে বিভক্ত। প্রথমে আমরা জেনে নেই কোন কোন ভাগ। 1, টারশিয়ারি যুগের পাহাড়, 2, প্লাইস্টোসিন যুগের সোপান এবং 3, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। দেখা যাক তাহলে টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে কোন কোন অঞ্চলগুলো অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে রয়েছে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল, ময়মনসিংহ ও নেত্রকোনার
উত্তর অংশ, আর রয়েছে সিলেটের উত্তর পূর্বাংশ, পাশাপাশি মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ। এখন আমরা টারশিয়ারি যুগ সম্পর্কে আরেকটু জেনে নেই। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলো মূলত সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বা একই রকম। এই পাহাড়গুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। কোন পাহাড়গুলো? টারশিয়ারি যুগের পাহাড়গুলো। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার, আর এখানেই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিন্ডং রয়েছে, যার উচ্চতা 1231 মিটার। উত্তর ও উত্তর পূর্বাংশের পাহাড়গুলোর গড় উচ্চতা 244 মিটার। স্থানীয়ভাবে এই পাহাড়গুলোকে বলা হয় টিলা। আশা করি টারশিয়ারি যুগের পাহাড়গুলো সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা পেয়েছি। এরপর আমরা প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ সম্পর্কে জানব। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এই অঞ্চলের পাহাড়গুলোকে প্লাইস্টোসিন কালে গঠিত পাহাড় হিসেবে অভিহিত করা হয়। তো এই প্লাইস্টোসিন যুগের সোপান বা পাহাড়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মধুপুর ও ভাওয়ালের গড়, কুমিল্লার লালমাই পাহাড় এবং বরেন্দ্রভূমি অঞ্চল নিয়ে গঠিত বিভিন্ন সোপান অঞ্চল। দেখা যাক এই মধুপুর ও ভাওয়ালগড় সম্পর্কে আরো কিছু তথ্য। মধুপুর ও ভাওয়ালগড়ের ক্ষেত্রফল হচ্ছে 4103 বর্গ কিলোমিটার। টাঙ্গাইল ও ময়মনসিংহতে মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালে এটি অবস্থিত। সমভূমি থেকে এর উচ্চতা 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। তারপর দেখি কুমিল্লা লালমাই পাহাড় সম্পর্কে। এর ক্ষেত্রফল 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। কুমিল্লা শহরের 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত এই পাহাড়টি বিস্তৃত। আর বরেন্দ্রভূমি সম্পর্কেও একটু জেনে নেই। বরেন্দ্রভূমির মধ্যে রয়েছে 9320 বর্গ কিলোমিটার এলাকা। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। এ অঞ্চলের মাটি ধূসর ও লাল রঙের। আশা করি প্লাইস্টোসিন যুগের সোপানসমূহ সম্পর্কেও আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি। তারপর আমরা দেখি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি সম্পর্কে। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এই পাহাড়ের বা এই ক্যাটাগরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা, যেগুলো কিনা সমভূমির অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিন কালের পাহাড় বাদে বাকি অঞ্চল এই ধরনের নদী বিধৌত সমভূমি। এর ক্ষেত্রফল 1,24,266 বর্গ কিলোমিটার। বছরের পর বছর বন্যার সাথে প্রবাহিত মাটি সঞ্চিত হয়ে এই সমভূমি গঠিত হয়েছে। আশা করি বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছি। বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, পরেরটি হচ্ছে প্লাইস্টোসিন যুগের সোপান এবং তারপরেরটি হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আশা করি পরিষ্কার। এরপর আমরা বাংলাদেশের দিকভিত্তিক অবস্থান জানব, অর্থাৎ সবচেয়ে উত্তরে কি আছে, সবচেয়ে দক্ষিণে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে। শুরু করা যাক। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। সবচেয়ে উত্তরের থানা হচ্ছে তেতুলিয়া। সবচেয়ে উত্তরের জায়গা হচ্ছে জায়গিরজোত। তারপর দেখা যাক সবচেয়ে দক্ষিণে কি রয়েছে। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। সবচেয়ে দক্ষিণের থানা হচ্ছে টেকনাফ। আমরা অনেকেই তো টেকনাফ থেকে তেতুলিয়া এই কথাটার সাথে পরিচিত, অর্থাৎ একেবারে একটা ক্রস কান্ট্রি রুট বুঝায় টেকনাফ থেকে তেতুলিয়া, মানে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সর্বদক্ষিণের জায়গা ছেড়া দ্বীপ। তবে অনেক সময় প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার অপশনে ছেড়া দ্বীপের বদলে সেন্ট মার্টিন দেওয়া থাকে, তখন সেটাকেই সঠিক উত্তর হিসেবে
গ্রহণ করতে হবে। অর্থাৎ ছেড়া দ্বীপ যদি অপশনে না থাকে, তখন অপশন যদি সেন্ট মার্টিন থাকে, সেটিকেই সঠিক উত্তর হিসেবে মার্ক করতে হবে। তারপর বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান, সবচেয়ে পূর্বের থানা হচ্ছে থানচি, সবচেয়ে পূর্বের জায়গা হচ্ছে আখাইনটং, সবচেয়ে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, সবচেয়ে পশ্চিমের থানা শিবগঞ্জ, সবচেয়ে পশ্চিমের জায়গা মনাকষা। আশা করি বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন কোন অঞ্চল নিয়ে গঠিত সেটি আমরা বুঝতে পেরেছি। তারপর এখন আমরা ক্ষেত্রফল ও জনসংখ্যার বিভিন্ন সমীক্ষা সম্পর্কে জানব। বাংলাদেশের ক্ষেত্রফলের সবচেয়ে বড় হচ্ছে চট্টগ্রাম বিভাগ, সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি জেলা, সবচেয়ে বড় থানা হচ্ছে শ্যামনগর, যেটি সাতক্ষীরায় অবস্থিত। এখন আমরা দেখে নেই ক্ষেত্রফলের সবচেয়ে ক্ষুদ্রতম কোনগুলো। সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ, সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, আর ক্ষুদ্রতম থানা হচ্ছে ঢাকার ওয়ারী থানা। এখন আমরা জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম কোন কোন জায়গা রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বৃহত্তম বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ, সবচেয়ে বৃহত্তম জেলা হচ্ছে ঢাকা জেলা, আর জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম থানা হচ্ছে গাজীপুর সদর, অর্থাৎ গাজীপুর সদরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করে। জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, অর্থাৎ বরিশাল বিভাগে সবচেয়ে কম সংখ্যার মানুষ বসবাস করে। ক্ষুদ্রতম জেলা হচ্ছে বান্দরবান, যেটা জনসংখ্যার ভিত্তিতে। জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে ক্ষুদ্রতম থানা হচ্ছে ঢাকার বিমানবন্দর থানা, অর্থাৎ বোঝাই যাচ্ছে অনেক মানুষ বিমানবন্দর ব্যবহার করে আসা যাওয়া করলে সেখানে স্থায়ী সংখ্যার মানুষ অনেক কম। তার মানে মানুষ আসা যাওয়া করে ঠিকই, কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকে না। আরো কিছু তথ্য এখান থেকে আমরা জেনে নিতে পারি। কিরকম? যেমন চট্টগ্রাম বিভাগের ক্ষেত্রফল হচ্ছে, যেটি কিনা বাংলাদেশের সবচেয়ে বড়, 33,904 বর্গ কিলোমিটার, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ঢাকা বিভাগ। রাঙামাটি সম্পর্কে কথা বলেছিলাম, যেটি বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙামাটির ক্ষেত্রফল 6,116 বর্গ কিলোমিটার। তারপর আমরা জানবো ময়মনসিংহের ক্ষেত্রফল সম্পর্কে, যেটি সবচেয়ে ক্ষুদ্রতম বিভাগ। ময়মনসিংহের ক্ষেত্রফল হচ্ছে 10,552 বর্গ কিলোমিটার। ঢাকা বিভাগের জনসংখ্যা, এটি এক একটি সূত্রে এক এক রকম তথ্য পাওয়া গেলেও মোটামুটি বলা যায় এটি 4,67,29,000, এবং দিন দিন এই সংখ্যাটি আরো বাড়ছে। নারায়ণগঞ্জ জেলার ক্ষেত্রফল হচ্ছে 687.76 বর্গ কিলোমিটার, যেটি ক্ষুদ্রতম। বরিশাল বিভাগের জনসংখ্যা হচ্ছে 83,25,666 জন, এটি 2011 সালের আদমশুমারি অনুযায়ী পাওয়া তথ্য। তারপর আমরা জানবো বান্দরবানের জনসংখ্যা। বান্দরবানের জনসংখ্যা 3,88,335 জন, এবং এটিও 2011 সালের আদমশুমারি অনুযায়ী পাওয়া তথ্য। আশা করি বাংলাদেশের ক্ষেত্রফল ও জনসংখ্যা সমীক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা জানবো বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। এই লালপুরের তাপমাত্রা বছরের উষ্ণতম সময় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গড়ে থাকে। উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী। বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। শীতলতম জেলা হচ্ছে সিলেট। শীতলতম মাস জানুয়ারি। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। 1905 সালে দিনাজপুরে যেটি সর্বনিম্ন রেকর্ড করা হয়েছিল 1 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় তাপমাত্রা 26.70 ডিগ্রি সেলসিয়াস।
বার্ষিক গড় বৃষ্টিপাত যেটি আমরা আগেও জেনেছি সেটি হচ্ছে 203 সেন্টিমিটার। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় শ্রীমঙ্গলের লালখানে, সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। এ কারণেই কিন্তু নাটোরের লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান। সর্বোচ্চ গড় বৃষ্টিপাত এটি হচ্ছে 388 সেন্টিমিটার। সর্বনিম্ন গড় বৃষ্টিপাত এটি হচ্ছে 154 সেন্টিমিটার। সর্বোচ্চ আর্দ্রতা বা হিউমিডিটি থাকে জুলাই মাসে, যেটি 99%, আর সর্বনিম্ন আর্দ্রতা সেটি থাকে ডিসেম্বর মাসে, যার পরিমাণ হচ্ছে 36%। আশা করি বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত এই তথ্যগুলো আমরা বুঝতে পেরেছি এবং মনে রাখতে পারবো। তারপর এখন আমরা জানবো বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে সীমান্ত ও ছিটমহল। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোট স্থলসীমা হচ্ছে 4427 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার এবং এটি বিজিবি রিপোর্ট অনুযায়ী। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার, আর দক্ষিণ এশিয়ার ক্ষেত্রফলে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ। তবে এই যে এখানে আমরা বিজিবি রিপোর্টের কথা বললাম, সেই বিজিবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5138 কিলোমিটার এবং মোট স্থলসীমা 4427 কিলোমিটার হলেও মাধ্যমিক ভূগোল বই অনুসারে মোট সীমানার পরিমাণ 4719 কিলোমিটার। অর্থাৎ এখানে কিছুটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। ভূমি মন্ত্রণালয়ের রিপোর্ট বা বিজিবি অনুসারে ভারতের সাথে আমাদের সীমান্ত হচ্ছে 4156 কিলোমিটার, আর ভূগোল বই অনুসারে এটি হচ্ছে 3715 কিলোমিটার। বোঝাই যাচ্ছে যে বিভিন্ন তথ্যসূত্রে বিভিন্ন রকমের দৈর্ঘ্য এখানে উল্লেখ করা রয়েছে। তবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় আমাদের জন্য অপশন হিসেবে যেটা প্রোভাইড করা হবে, আমরা সেটাকেই সঠিক উত্তর হিসেবে গ্রহণ করতে পারবো। তারপর এখন আমরা বাংলাদেশের সীমান্ত ও ছিটমহল সম্পর্কে আরো কিছু তথ্য জানব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত নিয়ে। বাংলাদেশের 3 দিকে ভারত অবস্থিত। ভারতের মোট 29টি রাজ্য রয়েছে, যার মধ্যে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে 5টি। কোন 5টি? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম ও মেঘালয়। ভারতের সাথে সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের বরিশাল ও ঢাকা বিভাগের। ভারত ও মিয়ানমারের যৌথ সীমানা রয়েছে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশ ভারত অমীমাংসিত সীমান্ত রয়েছে 2 কিলোমিটার এবং বাংলাদেশ ভারত সীমানা চিহ্নিতকরণ এই কমিটির নাম হচ্ছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ। তো বাংলাদেশের সাথে ভারতের যে অমীমাংসিত সীমানা রয়েছিল, সেই অমীমাংসিত সীমানা ছিল 3টি স্থান নিয়ে। একটি হচ্ছে ফেনীর মুহুরীর চরের 2 কিলোমিটার, আরেকটি হচ্ছে সিলেটের লাঠিটিলা 3 কিলোমিটার এবং আরেকটি হচ্ছে পঞ্চগড়ের দইখাতায় 1.5 কিলোমিটার। মাঠ পর্যায়ে জরিপের পর ভারতের লাঠিটিলা ও দইখাতার সীমানা মীমাংসা করা হলেও মুহুরীর চরের ব্যাপারে এখনো এই ব্যাপারটি মীমাংসা হয়নি। তারপর এরপর আমরা ভারতের বিভিন্ন অঞ্চল সম্পর্কে দেখতে পাচ্ছি, কারণ বলাই বাহুল্য বাংলাদেশ এবং ভারতের সীমানা যেহেতু অনেক বিস্তৃত, তাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূরাজনৈতিক ব্যাপার হচ্ছে ভারত। আমরা 7 সিস্টার সম্পর্কে অনেকেই জানি। এখন আমরা দেখি 7 সিস্টার সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। 7 সিস্টার্স ভুক্ত রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে 4টি রাজ্যের। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী বাংলাদেশের জেলাটি হচ্ছে কুমিল্লা। দেখা যাক আরো কিছু তথ্য। আমরা এখন 7 সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর রাজধানীর নাম জানব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আসাম। আসামের রাজধানীর নাম হচ্ছে দিসপুর।
তারপর আমরা দেখতে পাচ্ছি মিজোরাম, যার রাজধানী হচ্ছে আইজওয়াল। তারপর আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, ত্রিপুরার রাজধানীর নাম হচ্ছে আগরতলা। আগরতলা এই জায়গাটা আমাদের স্বাধীনতার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মামলার সাথে জড়িত। আশা করি সবাই সেটার নাম জানি। সেটার নাম হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এরপর আমরা দেখতে পাচ্ছি মেঘালয়, এই রাজ্যটার রাজধানী হচ্ছে শিলং, এই যে এটা এখানে। তারপর মণিপুর, মণিপুর রাজধানী হচ্ছে ইম্ফল। তারপর দেখতে পাচ্ছি অরুণাচল, অরুণাচলের রাজধানী হচ্ছে ইটানগর। এরপরে আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হচ্ছে কোহিমা। অর্থাৎ আমরা এখানে 7টা রাজ্যের নাম দেখলাম: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড। কিন্তু এই 7টা রাজ্যের মধ্যে 4টা রাজ্যের সাথে আমাদের সীমান্ত সংযোগ রয়েছে। আর এই 4টা রাজ্যের বাইরে ভারতের পশ্চিমবঙ্গ, যেটি কিনা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়, তার সাথেও আমাদের সীমান্ত সংযোগ রয়েছে। আশা করি সবার কাছে ব্যাপারগুলো পরিষ্কার। তো যেটা বলছিলাম, 4টা রাজ্যের নাম আমরা জানি। এখন আমরা কোন 3টা রাজ্য যুক্ত নেই সেগুলোও জেনে নেই। যে 3টা রাজ্য বাংলাদেশের সাথে সীমান্তবর্তী অঞ্চল হিসেবে যুক্ত নেই সেগুলো হচ্ছে নাগাল্যান্ড, অরুণাচল ও মণিপুর। আর যে 4টা রাজ্য যুক্ত, সেই 4টা রাজ্য হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা। তারপর এখন আমরা ছিটমহল সম্পর্কে জানবো। ছিটমহল, এটার নাম তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু ছিটমহল ব্যাপারটি আসলে কি? ছিটমহল হলো কোনো একটি রাষ্ট্রের একটি এলাকা, যে এলাকা চতুর্দিক থেকে অন্য একটি রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। উদাহরণ দিয়ে যদি বোঝাতে হয় তাহলে বোঝা যায় এভাবে, যখন আমরা দ্বীপের কথা বলি, একটা দ্বীপ মানে কি? একটা দ্বীপ মানে একটা ভূখণ্ড, তার চারপাশে পানি দিয়ে বেষ্টিত। সেরকমই যখন একটি দেশের চারপাশ অন্য আরেকটি দেশ দ্বারা পরিবেষ্টিত থাকে, তখন সেই জায়গাটিকে বলা হয় ছিটমহল। আশা করি ব্যাপারটি পরিষ্কার। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় শুরু হয় 2015 সালের 1 আগস্ট থেকে। বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহলের সংখ্যা 162টি। ভারতের অধিকাংশ ছিটমহলই কিন্তু রয়েছে বাংলাদেশের লালমনিরহাটে, যার সংখ্যা 59। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল রয়েছে 51টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল রয়েছে 111টি। এর মধ্যে কুচবিহারে 47টি, জলপাইগুড়িতে 4টি। এগুলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্ভুক্ত। আশা করি ছিটমহল সম্পর্কিত এই তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার। এরপর আমরা বাংলাদেশের সীমান্তবর্তী স্থান সম্পর্কে আরেকটু ভালোভাবে জানব। দেখাই যাচ্ছে এখানে অনেকগুলো তথ্য, তাই আমরা একটু ধীরে ধীরে দেখব এবং মনোযোগ দিয়ে দেখব, যাতে আমাদের মনে থাকে, এবং পরবর্তীতে প্র্যাকটিসের জন্য লিখে রেখে চর্চা করব। তাহলে এগুলো আমরা সব সময় মনে রাখতে পারবো এবং কাজে লাগাতে পারবো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের নাম। কক্সবাজারের সীমান্তবর্তী স্থান হচ্ছে উখিয়া, নাইট্টাংপাড়া। আর তারপর আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার। মৌলভীবাজারের সীমান্তবর্তী স্থান হচ্ছে বড়লেখা, ডোমাবাড়ি। তারপর দেখতে পাচ্ছি হবিগঞ্জ। হবিগঞ্জের সীমান্তবর্তী স্থান হচ্ছে মাধবপুর ও চুনারুঘাট। তারপর সিলেট। সিলেটের সীমান্তবর্তী স্থান হচ্ছে তামাবিল, জৈন্তাপুর, জকিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, পাদুয়া, গোয়াইনঘাট, সোনারহাট। তারপর ফেনী। ফেনীর 2টি জায়গা ভারতের সীমান্তবর্তী, একটি হচ্ছে বিলোনিয়া এবং আরেকটি হচ্ছে ফুলগাজী। তারপর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা। কুমিল্লার বিবির বাজার, 14 গ্রাম ও বুড়িচং, এগুলো সীমান্তবর্তী স্থান। তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার
আখাউড়া ও কসবা এ দুটো জায়গা সীমান্তবর্তী। ময়মনসিংহ, ময়মনসিংহের সীমান্তবর্তী স্থান হচ্ছে করইতলি। তারপর নেত্রকোনা, নেত্রকোনার সীমান্তবর্তী স্থান হচ্ছে বাদামবাড়ি। শেরপুরের সীমান্তবর্তী স্থান হচ্ছে নালিতাবাড়ি। পঞ্চগড়, পঞ্চগড়ের সীমান্তবর্তী স্থান হচ্ছে তেতুলিয়া, মাঝিপাড়া এবং বাংলাবান্ধা। দিনাজপুর, দিনাজপুরের সীমান্তবর্তী স্থান হচ্ছে বিরামপুর, হিলি, বিরল এবং হাকিমপুর। জয়পুরহাটের সীমান্তবর্তী স্থান হচ্ছে চেচড়া। তারপর দেখি কুড়িগ্রামের, দেখাই যাচ্ছে কুড়িগ্রামের অনেকগুলো সীমান্তবর্তী স্থান রয়েছে। রৌমারি, বড়াইবাড়ি, ইতালামারি, ফুলবাড়ি, রাজীবপুর, ভুরুঙ্গামারি, কলাবাড়ি, নাগেশ্বরী। আশা করি মনে থাকবে। এরপর লালমনিরহাট, লালমনিরহাটের পাটগ্রাম, দহগ্রাম এবং হাতিবান্ধা এই অঞ্চলগুলো সীমান্তবর্তী। তারপর দেখতে পাচ্ছি নীলফামারী, নীলফামারীর চিলাহাটি এটিও একটি সীমান্তবর্তী অঞ্চল। এরপর চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, গোমস্তাপুর ও সোনা মসজিদ এগুলো চাঁপাইনবাবগঞ্জের অন্তর্ভুক্ত বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী স্থান। তারপর দেখতে পাচ্ছি যশোরের নাম, শার্শা, ঝিকরগাছা, বেনাপোল এই জায়গাগুলো যশোরের অন্তর্ভুক্ত এবং বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চল। তার মধ্যে বেনাপোল হচ্ছে বৃহত্তম। এরপর রয়েছে ঠাকুরগাঁও, হরিপুর ও বালিয়াডাঙ্গি এই দুটি অঞ্চল ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী অঞ্চল। রাজশাহীর চারঘাট, গোদাগাড়ি ও পবা এই তিনটা অঞ্চল বাংলাদেশের সীমান্তবর্তী স্থান। অনেকগুলো তো আমরা ছোট ছোট অঞ্চলের নাম জানলাম, একবারে সব বড় অঞ্চলগুলোর নাম দেখে নেই, তাহলে মনে রাখতে আরো সুবিধা হবে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে কক্সবাজার, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, পঞ্চগড়, দিনাজপুর, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, ঠাকুরগাঁও ও রাজশাহী। আশা করি এই তথ্যগুলো আমাদের মনে থাকবে, অবশ্যই বারবার চর্চা করার মাধ্যমে। তারপর এখন আমরা বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত 4টা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যে 4টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু কম্প্রিহেন্সিভ ভাবে জানা দরকার। দেখা যাক প্রথমে এই 4টা গুরুত্বপূর্ণ বিষয়ের নাম কি। প্রথমটি হচ্ছে র্যাডক্লিফ রেখা, দ্বিতীয়টি হচ্ছে সীমান্ত চুক্তি, তৃতীয়টি হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ এবং চতুর্থটি হচ্ছে 3 বিঘা করিডোর। তাহলে আমরা প্রথমেই জেনে নেই র্যাডক্লিফ রেখা এটি আসলে কি। 1947 সালে দেশভাগের সময় পাঞ্জাব ও বাংলা ভাগ করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণ করা হয়। বাংলাদেশের সাথে ভারতের সীমানা বিভাজন রেখাই হলো এই র্যাডক্লিফ রেখা। তবে এই বিভাজন প্রক্রিয়া এটি নিয়ে অনেক ধরনের সমস্যা, বিতর্ক ও ভোগান্তি রয়েছে। স্যার সিরিল র্যাডক্লিফ ছিলেন ব্রিটেনের দক্ষ একজন আইনজীবী, তবে তার এই উপমহাদেশ সম্পর্কিত তেমন কোনো জ্ঞান বা ধারণা ছিল না। ভারত ভাগ করার জন্য তাকে দেওয়া হয় মাত্র 5 সপ্তাহ সময়। বুঝতেই পারছো খুবই তাড়াহুড়ো করে কাজটা করতে হয়েছে। সরেজমিনে কাজ করার কোনো সুযোগও ছিল না। 1947 সালে যখন দেশ বিভাগ করা হয় তখন এই র্যাডক্লিফ রেখা এটিকে মেনে নিয়ে কাজটি করা হয়। তবে তার কারণে পরবর্তীতে বিভিন্ন সময় ছিটমহল সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এই উপমহাদেশবাসী হয়েছে। এরপর আমরা জানব সীমান্ত চুক্তি সম্পর্কে। 1974 সালে ঐতিহাসিক মুজিব ইন্দিরা স্থলসীমা চুক্তি হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান অচিহ্নিত বা অনির্ধারিত সীমানা এগুলোকে চিহ্নিত করা কিংবা দখল হয়ে যাওয়া ভূমি হস্তান্তর ও ছিটমহল বিনিময় সংক্রান্ত
বিভিন্ন সমস্যা নিরসনের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের সংবিধানের 1974 সালের তৃতীয় সংশোধনীর মাধ্যমে এই চুক্তিটি পাশ করা হয়। অন্যদিকে ভারতে সেটি পাশ হয় 2015 সালে। 2015 সালের 1 আগস্ট ভারত বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময়টি সম্পন্ন করে। এরপর আমরা জানব দক্ষিণ তালপট্টি দ্বীপ সম্পর্কে। আমরা অনেকেই দক্ষিণ তালপট্টি দ্বীপের নাম শুনেছি, কিন্তু এটি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা আমাদের নেই। তাহলে সেটি সম্পর্কেই জেনে নেওয়া যাক। দক্ষিণ তালপট্টি দ্বীপটির অবস্থান হচ্ছে এইখানে। বোঝাই যাচ্ছে একেবারে ভারত বাংলাদেশের সীমানা অঞ্চলে। বলাই বাহুল্য, এ কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা টানাপোড়েন ছিল এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ এলাকায় এই তালপট্টি দ্বীপটি একসময় জেগে উঠেছিল। ভারত ও বাংলাদেশের মধ্যে এই দ্বীপটি নিয়ে নানা সময় নানা ধরনের বিরোধ দেখা গেছে। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর এই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়। 1974 সালের যুক্তরাষ্ট্রের ERTC স্যাটেলাইটের মাধ্যমে এই দ্বীপটির অবস্থান নির্ণয় করা হয়, যার গড় ক্ষেত্রফল ছিল 2500 বর্গমিটার। 80-র দশক থেকেই দুটি দেশ, ভারত ও বাংলাদেশ, এই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে। তাছাড়া 2014 সালে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক সালিসি আদালতের রায় অনুযায়ী এই দ্বীপটি ভারতের সমুদ্র সীমানার মধ্যে পড়ে। তার মানে বাংলাদেশ এটির যে অধিকারটি, সেই অধিকারটি হারায়। তবে বর্তমানে এই দ্বীপটির আসলে অস্তিত্বই আর নেই। এই দ্বীপটি আবারও সমুদ্র গহ্বরে হারিয়ে গেছে। তারপর আমরা জানবো 3 বিঘা করিডোর সম্পর্কে। 3 বিঘা করিডোর লালমনিরহাটের তিস্তা নদীর তীরে অবস্থিত। এর ক্ষেত্রফল 178 মিটার গুণ 85 মিটার। বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম ও আঙ্গুরপোতায় যোগাযোগের জন্য করিডোরটি ব্যবহার করা হতো। 1974 সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করে, আর তার রিটার্ন হিসেবে ভারতেরও 3 বিঘা করিডোর হস্তান্তর করার কথা, কিন্তু ভারত সেটি তখন করেনি। 1992 সালে আবার চুক্তির ফলে 3 বিঘা করিডোর 1 ঘন্টা পরপর মোট 6 ঘন্টা খুলে দেওয়ার নিয়ম করা হয়, কিন্তু বোঝাই যাচ্ছে সেটা সে অঞ্চলের অধিবাসীদের জন্য খুব একটা কনভেনিয়েন্ট ছিল না। পরবর্তীতে 2011 সালে এটি 24 ঘন্টার জন্য বা সবসময়ের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে 2015 সালে ছিটমহল বিনিময় হলে এই 3 বিঘা করিডোর সংক্রান্ত সমস্যাটির সমাধান হয় বা এই সমস্যাটির নিরসন হয়। আশা করি 3 বিঘা করিডোর, দক্ষিণ তালপট্টি দ্বীপ, সীমান্ত চুক্তি এবং র্যাডক্লিফ রেখা সংক্রান্ত তথ্যগুলো আমাদের কাছে পরিষ্কার। আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি। এই ক্লাসটি থেকে আমরা শিখলাম বাংলাদেশের জলবায়ু ও ক্ষেত্রফল সম্পর্কে। পরবর্তী ক্লাসে আমরা আরো গুরুত্বপূর্ণ সব তথ্য জানব। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আবারও।